সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আইএফআইসি ব্যাংকের নিবেদিত এই সময়। দর্শক, আপনারা জানেন এই সময় আমরা সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক বিষয় ছাড়াও আজকের দিনে উল্লেখযোগ্য বিভিন্ন খবর বিশ্লেষণ করার চেষ্টা করে থাকি। সাম্প্রতিক এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি। আমার বাম পাশে আছেন প্রথমেই খন্দকার মাশরুকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি এবং প্রশাসক মাদারীপুর জেলা পরিষদ। সাথে আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। আপনাদের দুজনকে আমন্ত্রণ আজকের এনটিভির স্টুডিওতে। যেহেতু বলছিলাম যে দিনের উল্লেখযোগ্য খবর নিয়ে আমরা আলোচনা করে থাকি, আজকে এনটিভির যে হেডলাইনগুলো আছে খবরে সেগুলো একটু অ্যাট এ গ্লিন্স বলার চেষ্টা করছি। যেহেতু প্রথমে আছে আজকে খুতবা শোনার মধ্য দিয়ে হজের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, আরফার ময়দানে অবস্থান করছেন মুসল্লিরা। দ্বিতীয়ত হচ্ছে ঈদ যাত্রায় আজকে বাস ট্রেন এবং লঞ্চে মানুষের ঢল ছিল। বরাবরের মতোই সেখানে অনিয়মের বিভিন্ন অভিযোগ এসেছে এবং মন্ত্রী বলেছেন যে অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আমাদের সড়কমন্ত্রী। সাথে ছিল পশুর হাটের জমজমাট অবস্থায় ভোগান্তিতে ছিলেন ক্রেতা বিক্রেতারা। চাঁদাবাজির অভিযোগ এতদিন ধরে শুনে আসছিলাম আমরা, বিভিন্ন চাঁদাবাজি হচ্ছে পশুর হাটে পশু পরিবহনের ক্ষেত্রে, কিন্তু স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আজ বলেছেন চাঁদাবাজির অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এছাড়াও যে জঙ্গল সলিমপুরে যে সন্ত্রাসীদের গতকাল যে তারা বুলডোজার দিয়ে ক্যাম্পটা ভেঙে দিয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সে বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন। এই বিষয়গুলোর আমরা কথা বলবো। তবে যেহেতু আর একদিন পরেই পবিত্র ঈদুল আজহা, যে বিষয়টি প্রথমে এসেছে গরুর হাটকেন্দ্রিক ব্যবস্থাপনা নিয়ে কথা হচ্ছে। রতন ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। হাটকেন্দ্রিক ব্যবস্থাপনা, হাটকেন্দ্রিক ইজারা নেওয়া, চাঁদাবাজি, পরিবহন ক্ষেত্রে চাঁদাবাজি, এগুলো অনেক পুরনো অভিযোগ, সবসময় আমরা শুনে আসি। কিন্তু তাহলে ১.৫ বছর যদি আমরা বলি, ৫ই আগস্টের পরও তো আমরা নতুন বাংলাদেশ চাচ্ছি। এই রাজনৈতিক পরিবর্তনের মধ্যে এই অভিযোগগুলো কিন্তু এখনও আসছে। অর্থাৎ সরকার আসলে, যে সরকারই আসুক, তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে। এর থেকে পরিত্রাণের উপায়টা কি? আসলে দিন শেষে চাঁদাবাজির যে ইম্প্যাক্টটা পড়ছে গরুর দামের উপরে, আর ভোগান্তিতে আছেন সাধারণ ক্রেতারা। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে গরুর দাম বেশি, গবাদি পশুর দাম বেশি, অর্থাৎ যেটা ভোগান্তি হচ্ছে সেটা হচ্ছে সাধারণ জনগণের। তা এরকমই কি চলবে? অর্থাৎ এক্ষেত্রে উত্তরণের উপায়টা কি থাকছে না? ধন্যবাদ সবাইকে, ঈদের শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা। যে কোনো ঈদের একটা অর্থনীতি থাকে। আমরা তো সাধারণ দৃষ্টিতে দেখি ঈদ উৎসব, কিন্তু উৎসবের একটা অর্থনীতি আছে এবং পুঁজিবাদী ব্যবস্থায় কোনো কিছুই আসলে বাণিজ্যের বাইরে নাই। মানুষের আবেগ নিয়ে বাণিজ্য হয়, মানুষের উদ্বেগ নিয়ে বাণিজ্য হয়, মানুষের ভালোবাসা নিয়ে বাণিজ্য হয়, মানুষের ঘৃণা নিয়ে বাণিজ্য হয়, এমনকি মানুষের যে মানবিক বোধ সেটাকেও এখন বাণিজ্যের পণ্যে বানিয়ে ফেলা হয়েছে। ফলে এখন সমস্ত কিছু যেহেতু টাকার উপর নির্ভর করে, ফলে এই সমাজে কোথায় গেলে টাকা রোজগার করা যায় সেটা একটা সামাজিক মনস্তত্ত্বের অংশ হয়ে দাঁড়িয়েছে। ঈদের উৎসবও তার বাইরে নয়। এখন কোরবানি ঈদের একটা অর্থনীতি আছে। প্রায় ধরুন ১.৫ লক্ষ কোটি টাকার একটা অর্থনৈতিক ট্রানজ্যাকশন হয় এই কোরবানি ঈদকে কেন্দ্র করে। এর মধ্যে প্রায় ১,২০,০০,০০০ কোরবানির পশু বিক্রি হয়। আচ্ছা, ধরুন এই কোরবানির পশু যে বিক্রি হয় তার সঙ্গে দুটো জিনিস যুক্ত আছে। পশুটা পরিবহন হবে কিভাবে আর বিক্রি হবে কোথায়। সারা দেশে প্রায় ৫,০০০-এর মতো হাট আছে, আর পরিবহন হচ্ছে ট্রাকে। প্রতিটা পশুতে বলা হয়েছে যে হাটে হাসিল সরকার বলছে ৩.৫%, মানে ১ লক্ষ টাকার একটা গরু হলে ৩,৫০০ টাকা সরকার ট্যাক্স পাবেন। কিন্তু সেটা সাধারণভাবেই নেওয়া হচ্ছে ৫%, মানে ৫,০০০ টাকা নেওয়া হচ্ছে। তার মানে গরুর প্রতি ১,৫০০ টাকা তো বেশি নেওয়া হচ্ছেই। ১। ২ নম্বর হলো, যদি ১,২০,০০,০০০ কোরবানির পশু সেটা পরিবহন হয়, পরিবহনের জন্য প্রতি পশুতে যদি ১,০০০ টাকা করে নেওয়া হয় তাহলে কত হয়? ১,২০০ কোটি টাকার একটা টাকা ওখানে আছে। আচ্ছা, তারপরে আছে হাট বসবে, হাটের যারা আশেপাশে আছেন তারা তাদের প্রশাসনিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, প্রভাব এগুলো দেখাবেন, দেখিয়ে তারা ওখান থেকে কিছু আয় করবেন। বাংলাদেশে আমরা একবার একটা সাধারণ হিসাব করেছিলাম, ঢাকা শহরে পকেট মারের সংখ্যা প্রায় ২ লক্ষের মতো।
তো এই মানুষগুলো তো এটাও একটা জীবিকার অংশ। সে তো সবসময় আপনার পকেটের দিকে নজর দিয়ে আছে যে কোন সময় আপনি অসতর্ক হবেন। ঠিক তেমনি ঢাকা শহরের যারা ব্যবসায়ী তারাও প্রতি মুহূর্তে অপেক্ষায় থাকে ঈদ আসুক আর উৎসব আসুক, জিনিসের দাম যদি তেলের দাম লিটারে 2 টাকা বাড়াতে পারে, প্রতি মাসে যদি 1.5 লক্ষ লিটার তেল বিক্রি হয়, আমি ভোজ্য তেলের কথা বলি, ঈদের সময় যদি 1 লক্ষ লিটার একটু বাড়তি বিক্রি হয়, 1 লক্ষ টন, সরি লিটার না টন, তাহলে কি পরিমাণ আয় সেখানে হয়? আমরা যখন হিসাব করি তখন লিটারে 5 টাকা হিসাব করব, কিন্তু উনি তো হিসাব করবেন টনে, 1000 লিটারে 1 টন। তো ফলে এই যে বাণিজ্য, কেউ নিচ্ছেন বৈধভাবে, কেউ নিচ্ছেন অবৈধভাবে। ফলে এখান থেকে মানুষকে মুক্ত করার জন্য দুটো জিনিস খুব দরকার। একটা হলো যে প্রশাসনিক বিষয়টা দরকার, দ্বিতীয়ত হচ্ছে একটা সাধারণ নৈতিক মানটাও দরকার। রাজনৈতিক মানের সঙ্গে যদি নৈতিক মানটা যুক্ত না হয়, তাহলে রাজনীতি হচ্ছে করে খাওয়ার বিষয় হয়ে যাবে। রাজনীতি যেটা ছিল গড়ে তোলার বিষয়, সমাজটাকে গড়ে তুলব, মানুষের চিন্তা ভাবনাটাকে উন্নত করব, মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো সম্প্রসারিত হবে, মানুষের নৈতিক মানটা বাড়বে। এমনকি এই জনগণ যারা রাষ্ট্রের নাগরিক, যারা ভ্যাট দিয়ে এবং ভোট দিয়ে ক্ষমতায় পাঠায়, ভ্যাট দিয়ে বাজেট তৈরি করে, ফলে ভোটের এবং ভ্যাটের তাদের মূল্য থাকবে। এগুলো নিয়ে তো রাজনীতি করার কথা ছিল। কারণ রাজনীতি মানে হচ্ছে আমরা ক্ষমতায় আছি, আমি ক্ষমতাটা কিভাবে দেখাবো? ক্ষমতার প্রদর্শন হবে আর্থিকভাবে। যে মানুষটা এখন বার্ষিক ইনকাম কত দেখিয়েছেন, আর তিনি যখন 18 লক্ষ টাকা দিয়ে একটু গরু কিনছেন, কেউ কি কোনোদিন জিজ্ঞেস করলো যে আপনার ইনকামের সঙ্গে এই গরুর দামের কোনো মিল আছে? কিংবা যে পার্লামেন্ট মেম্বার, তিনি তার রিটার্ন দেখিয়েছেন, কিংবা তিনি হলফনামায় উল্লেখ করেছেন তার বার্ষিক আয় এত টাকা, তিনি যখন 7 লাখ টাকা দিয়ে একটু গরু কিনছেন, কেউ কি কখনো জিজ্ঞেস করেছে? গরু তো এখন একটা ক্ষমতার প্রতীক। উনি অনেক বড় নেতা, এত বড় একটা গরু কিনেছে। উনি বড় একজন সচিব, ইনি এত বড় একটা গরু কিনেছেন। আচ্ছা, সচিব কত টাকা বেতন পাবেন? এবং তিনি ওই যে গত আমরা ইয়েতে দেখেছিলাম না যে একটা উচ্চবংশীয় ছাগল কিনেছিলেন একজন 15 লক্ষ টাকা দিয়ে। জি, তো ছাগলটার বংশ উচ্চ, নাকি ওই কমিশনার সাহেবের মানে ঘুষ খাওয়ার পরিমাণটা অনেক বড়? সেগুলো আমাদের দেখা গিয়েছিল না। আচ্ছা, সেখান থেকে আমাদের উত্তরণ ঘটেছে কি? উত্তরণটা কোথায় ঘটেছে? হাত বদল হয়েছে, কিন্তু ব্যবস্থা বদল হয় নাই। যে কারণে এবারও যখন ঈদ আসছে, তখন ঈদে আমরা কয়েকটা জিনিস দেখছি। প্রথমত এই আমরা বলছি এটা কোরবানি, মানে ত্যাগ। আসলে ত্যাগটা কে করছে? যে মানুষটা 8 মাস 9 মাস 1 বছর ধরে কষ্ট করে করে একটা গরুকে লালন পালন করলো, যে আমার বোনটা, সে কয়টা টাকার জন্য গরুটা কিন্তু বিক্রি করতে হচ্ছে, ছাগলটা বিক্রি করতে হচ্ছে। ওর কষ্টটার মূল্য কি? ও কিন্তু হিসেব করে যদি করতো যে 8 মাসে তাকে খাওয়ার খরচ কত দিয়েছে, তার পিছনে তার পরিশ্রম কত দিয়েছে, এবং গরুর দামটা সে কত পেল, আর যিনি কিনলেন তিনি এই কেনার টাকাটা কোথা থেকে জোগাড় করলেন, এটা যদি একটা দিক দেখি। 2 নম্বর হচ্ছে এই, আচ্ছা আমার কি সময়টা শেষ হয়ে গেছে না? পরের সেগমেন্টে আবার একটু বলবো যে এর সঙ্গে যুক্ত হয়ে আছে যে আমাদের অর্থনীতির আর একটা বড় দিক, বাংলাদেশে যদি 22 কোটি বর্গফুট চামড়া প্রতি বছর উৎপাদন হয়, চামড়া বিষয়ে আমি আসবো, তাহলে সেটার একটা বড় উৎস তো ঈদ, ঈদের মাধ্যমে আসবে। আমি শুধু যে চাঁদাবাজি বিষয়টা বলছিলাম, আপনি বললেন যে ব্যবসায়ীরা তো সিন্ডিকেট করে চাঁদা নিচ্ছেই, কিন্তু তার মানে কি সিন্ডিকেটের মাধ্যমে যে 2 লক্ষ বললেন যে পকেট মার রয়েছে, এটা তো কোনো প্রতিষ্ঠিত ব্যবসা না, বা গরুর হাতে চাঁদাবাজি হচ্ছে, এটা কোনো প্রতিষ্ঠিত ব্যবসায়ী না, একটা রাজনৈতিক বা প্রভাবশালী ছত্রছায়ায় এই গ্রুপটা কাজ করছে। মাশরুকুর রহমান, আপনার কাছে জানতে চাইবো, তাহলে এই যে অর্থনৈতিক ব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনা রাজনৈতিক ছত্রছায়ায় প্রতিবার হয়ে থাকে, পূর্বে হয়েছে, এর থেকে উত্তরণের উপায়টা কি আসলে? ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। কালকে দিনের পর রাত পহলেই ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের দুটি সর্ববৃহৎ উৎসব, ধর্মীয় উৎসব, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তাই মুসলমান ধর্মাবলম্বী, ইসলাম ধর্মের সকল মুসলমানদেরকে আমি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আগে বলি, কোরবানিটা, ঈদুল ফিতর এদেশের এটা রিক্সওয়ালা থেকে শুরু করে উপরের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার বলেন, বড় ব্যবসায়ী, সকলেই ঈদুল ফিতর পালন করতে পারে। এই কোরবানিটা তার সকলের উপরে এটা জায়েজ নয়, ফরজ নয়, যার সামর্থ্য আছে সেই পারবে। আমরা সবাই ঋণগ্রস্ত, মানে আমি যদি ঋণগ্রস্ত থাকি, আমার কাছে কেউ রতনভাই 2 টাকা ওইটা পরিশোধ না করে আমার কোরবানি দেওয়াটা
জায়েজ আমি দিতে পারি, সেটা কবুল হবে না। এখন গরুর হাটের বিষয়টা বলি। গরুর হাট দুই প্রকার, স্থায়ী অস্থায়ী। স্থায়ী গরুর হাট ফিক্সড রয়েছে, সেটা জেলা থেকে উপজেলা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত প্রতি সপ্তাহে কোনো কোনো জেলায় একবার, কোনো কোনো জায়গায় দুইবার স্থায়ী গরুর হাট। অস্থায়ী এ কারণেই কোরবানিকে সামনে রেখে পশু বিক্রি বেশি হয়, সেখানে ওই গরুর হাটের সংকুলন হয় না। অস্থায়ী গরুর হাটটা দেওয়া হয়, এটা কোন জায়গায় গরুর হাটটা বসবে, সেটা যদি সিটি কর্পোরেশন হয়, সিটি কর্পোরেশন অনুমতি দেয়। সেটা যদি জেলা প্রশাসন হয়, সেটা যদি জেলা পরিষদের হয়, সেখানে অনুমতি দেওয়ার পূর্বে আইন শৃঙ্খলা বাহিনী, লোকাল প্রশাসনের একটা গোয়েন্দাদের একটা ক্লিয়ারেন্স রাখে। এখানে গরুর হাটটা পরিবেশের, এখানে সন্ত্রাস ভায়োলেন্স হওয়ার সুযোগ আছে কিনা, নিরাপদ আছে কিনা, তার ভিত্তিতে স্থায়ীটা তো আলাদা, আমি ওই জায়গায় আলোচনা করতে চাই না। আর এই অস্থায়ী গরুর হাট না হলে এটা ক্রেতাদের জন্য সম্ভব হয় না। সেখানে দেখেন এই কোরবানির হাটে, গরুর হাটে, গরু মানে সেখানে মহিষ, ছাগল, ভেড়া যা বলেন, উট সব আছে, চাঁদাবাজি হয়। এটা 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 মানে এক শুরু থেকেই এটা আছে বলে আমি মনে করি, অস্বীকার করব না। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এই গরু যারা বাজারে বিক্রি করা দুই প্রকার। একটা হলো গরুর ব্যবসায়ী, খামারি যারা, এটা যাদের ব্যবসা, ভালো করে বলেন। আর একটা হলো গৃহস্থ, একটা গরু পালে বা দুইটা গরু আছে, সে কোরবানির সময় বিক্রি করে। ওই যে রতন ভাই যেটা বলেছে না, সারা বছর, এক বছর না, অনেক দিন পালন করে, লালন পালন। আমরা আপনি আজকে দেখতেছিলাম, আমারই খারাপ লাগছে, একটা লোক গরু বিক্রি করে জড়াই ধরে কাঁদতেছে সে, ওটা তার কাছে সন্তানের মতো, ক্লিয়ার। এবং ওরকম লাভবান না হলেও সারা বছর এরা প্রতি ক্ষুদ্র ক্ষুদ্র ইনভেস্ট করে, একসাথে একটা টাকা পেলে তাদের একটা পুঁজি হয়, একটা গরু বা দুইটা গরু বা একটা ছাগল, এটা বিক্রি করে। আমার অভিজ্ঞতা বলতেছি। তো আরেকটা হলো এই যে যারা খামারি ব্যবসা করে, এটা ট্রাকে বা পিক আপে পরিবহন করে। যারা খামারি তারা সাধারণত ট্রাকে পরিবহন করে, কি রতন ভাই, ট্রাকে পরিবহন করে। সেখানে ধরেন খুলনার থেকে ঢাকায় ম্যাক্সিমাম গরু বিক্রি হয় ঢাকার শহরে, ক্রেতা এখানে বেশি, ম্যাক্সিমাম ধন্যবাদ ব্যক্তি। হ্যাঁ, সেখানে এই পরিবহনে একটা চাঁদাবাজি হয়, এটা অস্বীকার উপায় নাই। এইটাকে কঠিন হস্তে দমন করা উচিত। এটা যে হয় নাই, আমি কোনো বিশেষ আমলের কথা বলবো না। আর একটা হলো গরুর এই যে অস্থায়ী হাট যেটা বসে, অনেক স্থায়ী হাট, অনেক সেখানে যেটা একটা নির্দিষ্ট হাজারে কয়টা উনি বলেন, আমি এবার ধার্যটা জানি না। সেটা যেমন অনেকটা মসজিদে নেয়, মসজিদ কমিটি নেয় পার্মানেন্ট যেটা, অর্থাৎ ওখানে কমিটি আছে। আর একটা অস্থায়ী যেটা বসে, সেটা লোকাল লোক প্রভাবশালী বলেন, সেখানে তারা ইজারার মাধ্যমে যেটা দেওয়া হয়, ইজারার মাধ্যমে দেখে, সেখানে অনেক কিছু দেখে প্রশাসন দেয়, বললাম না। সেখানে ওই নির্দিষ্ট ওইটার বাদে, ওই হাসিলে বাদে যেটা কেউ যদি সেটাকে আহরণ করে, সেটাকে চাঁদা বলে। হ্যাঁ, বা অতিরিক্ত হাসিল যেটা আমরা বললাম, যেটা নির্ধারিত ছিল তার থেকে তো আবার বেশি নিচ্ছে, 1.5% করে নেওয়া হচ্ছে। কাম্য নয়, সেটা কাম্য নয়। জি, সেটা দেখার দায়িত্ব প্রশাসন। এবং আমি মনে করি, যেহেতু আমার দল বিএনপি এখন ক্ষমতায়, আমি যোগাযোগ মন্ত্রীকে যতটুকু চিনি, রবিকে, তিনি কঠিন ও কঠোর হস্তে দমন করবে। তবে সাধারণত ঈদুল ফিতর, ঈদুল আজহাকে কেন্দ্র করে একটা বাড়তি চাপ পড়ে। সেখানে প্রশাসন, আমাদের দেশে আমার জানা মতে 1000 বা 1100-র জন্য একজন পুলিশ। অসংখ্য ভাই, আমরা ঈদ যাত্রা নিয়ে বিরতির পর কথা বলবো, যেহেতু হাটের বিষয়টা। আমি বলি কি, হাটের বিষয়, জি। এই 1000 মানুষের জন্য একজন পুলিশ, অথবা এখানে এই রাস্তা, আপনার এটাকে বলে ওই পুলিশটা, রাস্তা হাইওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশের প্রতিটা ট্রাককে পাহারা দেওয়ার মতো জনবল আমাদের নাই। সড়ক মহাসড়কেও কিন্তু দেখেছি, যদিও আজকে
আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে অনিয়মের অভিযোগ পেলে আমরা খতিয়ে দেখব, কিন্তু এই একই কথা কিন্তু প্রতিবারই আমরা দেখছি, এবং এটা প্রতি দুটো ঈদেই একই রকম চাঁদাবাজির প্রবণতা গত ঈদেও এসেছিল এবং এবারও এসেছে। সাথে হয়েছে আপনার সড়ক মহাসড়কে যে দুর্ঘটনা, দুটো জিনিসই বেড়েছে এবং গতকালও প্রায় 15 জন মারা গেছেন। তা এই ব্যাপারটি কীভাবে দেখছেন? সরকার কি শুধু বলেই যাচ্ছে তারা বিভিন্ন অনিয়ম দেখছেন এবং খতিয়ে দেখবেন, এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এই খতিয়ে দেখার কথাটা আমরা এর আগেও শুনেছি। খতিয়ে দেখতে দেখতে যাদের ক্ষতি হয়ে যায় সে ক্ষতি পূরণের আর কোনো উপায় থাকে না, কিংবা কখন খতিয়ে দেখবেন তার রেজাল্ট কবে আসবে এইটা অপেক্ষায় কোনো ভুক্তভোগী বসে থাকবে না। ভুক্তভোগীরও তো জীবনের একটা নিরাপত্তার ব্যাপার আছে। এই কারণে দেখবেন অনেক সময় এই সমস্ত অভিযোগ করতে রাজি হয় না কেউ, ক্ষতিটা মেনে নেয়। ওই আমরা আমাদের যৌবনে গান শুনেছিলাম না, মান্নাদের, যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে। তা এখন জনগণ মনে করে যে ক্ষতি আমরা মেনে নিচ্ছি। এখন গরুতে তারা 5 জন মিলে কিংবা 7 জন মিলে একটা গরু কিনবে, সেই গরুতে যদি 2000 টাকা বাড়তি চাঁদা দিতে হয়, তখন মনে করে ঠিক আছে ভাগাভাগি করে দিয়ে দিই। এই যে বড় ক্ষতি এড়ানোর জন্য ছোট ক্ষতিকে মেনে নেওয়া, এই ধরনের একটা প্রবণতা প্রত্যেকটা জায়গায় আছে। সেটা গরুর বাজারে আছে, সেটা সড়কে আছে, সেটা মশলার বাজারে আছে, সেটা চামড়ার বাজারে থাকবে, সেটা পোশাকের বাজারে থাকবে, এমনকি সেটা পরিবহনের ভাড়ার ক্ষেত্রেও থাকবে। ফলে মনেই করে নিয়েছি আমরা যে এই সমস্ত উৎসব আসবে মানে উৎসবের আনন্দের চাইতে মধ্যবিত্তের জীবনে উৎসবের আতঙ্ক, আর দরিদ্র শ্রমজীবী মানুষের কাছে উৎসবের উদ্বেগ, এ দুটোই থাকে। দেখুন ঢাকা শহর থেকে যে দলে দলে মানুষ গ্রামে যাচ্ছে, এর কারণটা কি? গ্রাম তাকে তার কাজ দিতে পারে নাই, ছোট ছোট শহরগুলো তাকে কাজ দিতে পারে নাই। এই ঢাকা শহর থেকে বাংলাদেশের 495টি উপজেলার প্রত্যেকটা উপজেলায় বাস যায়। তার মানে প্রত্যেকটা উপজেলা থেকেই লোকজন এসছে কাজের সন্ধানে। তাহলে বাংলাদেশের উন্নয়নটা যদি একটু সুষম হতো, সমস্ত উন্নয়ন যদি ঢাকা কেন্দ্রিক না হয়ে যদি একটা সুষম উন্নয়ন হতো, তাহলে কিন্তু এই যে সড়কের উপর চাপটাও কমানো যেতে পারতো। এটা গেল এক। 2 নম্বর হচ্ছে, দেখুন আমরা হিসাব দেখছি কি, যমুনা সেতুর উপর দিয়ে কতটা যানবাহন পার হচ্ছে, পদ্মা সেতুর উপর দিয়ে কতটা যানবাহন পার হচ্ছে। তার মানে স্বাভাবিকের তুলনায় 2.5 গুণ 3 গুণ পর্যন্ত যানবাহন পারাপার হচ্ছে। তো এই মানুষগুলো ছুটছে বাড়ির দিকে, এই মানুষগুলো তো ফিরবেও। রাস্তার ক্ষেত্রে একটা অদ্ভুত বলবো যে কারিগরি ত্রুটি আছে। সেটা কি, আমাদের সেতুগুলো যে পরিমাণ চওড়া তার চেয়ে অনেক বেশি চওড়া হয়ে গেছে এখন রাস্তাগুলো। ফলে রাস্তা যেমন যত সহজে 4 লেন 6 লেন করা হচ্ছে, সেতুগুলো কিন্তু সেই পরিমাণে অত সহজে বাড়ে নাই। ফলে ওখানে একটা কনজেশন হচ্ছে, 1 নাম্বার 2, যে আর একটা বড় সমস্যা হয়ে গেছে যে শ্রমজীবী মানুষ তারা তো ছুটিটা পায় একদম শেষ সময়ে এসে, ফলে যাওয়ার তারাটা সবার একই সঙ্গে এসে পড়ে। তো এইটার জন্য তখন মহাসড়কে যে পড়ছে, দুটো জিনিস হয়, মহাসড়কে পড়ে। দুটো হচ্ছে যে গাড়িগুলো এখানে ব্যবহার করা হয়, রেগুলার যে সমস্ত গাড়ি চলে, তার চেয়েও ঢাকা শহরে যেগুলো লোকাল পরিবহন হিসেবে যেটা ছিল, সেগুলোও কিন্তু দূরপাল্লার পরিবহন হিসেবে চলে যাচ্ছে। ফলে তাদের সেই পরিমাণ ফিটনেস সেটা থাকে না। যে ড্রাইভার ঢাকা শহরে গাড়ি চালান, তিনি তো 500 গজ দূরে গিয়ে থামেন, মানে আমাদের স্টপেজগুলো এরকম। কিন্তু যখন তিনি মহাসড়কে চালাবেন, সড়ক দুর্ঘটনা এটা অন্যতম একটা প্রধান। আর একটা বিষয় হলো যে ধরুন রাত 11টার বাসে রওনা দিলেন, দিনাজপুরে গিয়ে পৌঁছলেন পরের দিন দুপুর 12টায়। এই যে প্রায় ধরুন 12 ঘন্টা 13 ঘন্টা এক নাগারে যে মানুষটা ড্রাইভিং করছে, সে কতক্ষণ তার ধৈর্যটা রাখতে পারে? তার চোখে কি ঘুম আসবে না? তার শরীরে কি ক্লান্তি আসে না? যদিও বলা হয়েছিল যে 5 ঘন্টার উপরে ড্রাইভিং করা যাবে না, বিকল্প ড্রাইভার রাখতে হবে, কোথাও কি তা আছে? তো ফলে সড়কের দুর্ঘটনা যে হয়, এটা কিন্তু সেই তুলনায় যে পরিমাণ সড়কের চাপ আছে, যানবাহনের চাপ, দীর্ঘ সময়ে সড়কে অবস্থানের চাপ, তৃতীয়ত যাত্রীর চাপ, চতুর্থ হচ্ছে যে লোড, একটা গাড়ি কতটুকু লোড নিতে পারে আর কতখানি লোড সে নিয়েছে, তারপর হচ্ছে দীর্ঘ সময়ব্যাপী গাড়ি চালানোর চাপ। সেই সব চাপ মোকাবেলা করে আমাদের শ্রমজীবী মানুষেরা তারাই কিন্তু পৌঁছে দিচ্ছে। ঈদের জন্য মানুষ বাড়ি যাচ্ছে, আর ঈদের জন্য এই মানুষগুলোর কিন্তু ঈদ হারাম হয়ে যাচ্ছে, কারণ তারা তো রাস্তায় আছেন, তারা তো যাত্রী পরিবহনের কাজে আছে। তাদের ব্যাপারে সহায়তা কতটুকু আছে? কোথায় কোথায় যাত্রী পরিবহনে এই বাস কিংবা এই ট্রাক
গরুর ট্রাক বলি আর যাত্রীবাহী ট্রাক বলি, তাদের একটু বিশ্রাম নেওয়ার জায়গা। আচ্ছা, একজন মানুষ কতক্ষণ তার প্রস্রাব আটকে রাখতে পারে? তো একজন ড্রাইভার ড্রাইভিং সিটে বসে আছেন, তিনি কতক্ষণ বসে থাকবেন? এই জিনিসগুলোকে আমরা কখনো খেয়াল করেছি? ফলে সব দিক বিবেচনা করতে হবে। আমরা যখন একটা পরিকল্পনার কথা ভাবি, ঈদকে কেন্দ্র করে হোক, উৎসবকে কেন্দ্র করে হোক, সেই পরিকল্পনার মধ্যে এগুলো থাকে না, কারণ শ্রমজীবী মানুষ আমাদের হিসাবের মধ্যে নাই। তারা এসেছে তাদের শ্রম বিক্রি করবার জন্য ঢাকায়, তারা যাচ্ছে শ্রম বিক্রির টাকা নিয়ে এলাকায়। অর্থনীতিতে যে কি বিপুল পরিমাণ প্রভাব রাখছে, এই যে আমাদের ঈদের অর্থনীতি বলি, সাধারণ বলি, ধরুন 1 কোটি আমাদের শ্রমজীবী মানুষ, তারা যদি ঈদ উপলক্ষে একটা লুঙ্গি এবং একটা শাড়ি কেনে, তাহলে সেটা আমাদের বস্ত্রশিল্পে কী ভূমিকা পালন করে? তারা যদি একটা করে শার্ট কেনে, তাহলে কি ভূমিকা পালন করে? আমাদের যারা ধনীরা, তারা তো শার্ট কিনবেন 25,000, 30,000, 40,000 টাকা দামের। সেই শার্ট তো বাংলাদেশের শার্ট না, এই টাকাটা চলে যাচ্ছে দেশের বাইরে। কিন্তু এই শ্রমজীবী মানুষরা নিজেরা ঘাম ঝরিয়ে দেশের অর্থনীতির চাকা ঘোরাচ্ছেন, এরাই আবার কিনে দেশের অর্থনীতিকে গতিশীল রাখছেন। কিন্তু তারাই সমস্ত রকমের দুর্ভোগের মধ্যে পড়েছেন। ভোগ করছে একদল মানুষ, দুর্ভোগ পোয়াচ্ছে সাধারণ মানুষ। ঈদগুলো এসে যায় মনে হয় সে দুর্ভোগের একটা চালচিত্র হিসাবে। অর্থাৎ দিন শেষে সড়কের চাঁদাবাজি বলি, সামাজিক সুরক্ষার যে খাতগুলো রয়েছে, এগুলো আসলে এইসব মাস্টার প্ল্যানে কমপ্লাই করা হয় না, যার ফলে অ্যাভয়েড করা হচ্ছে। কমপ্লাই করার একটা বিষয়, তার আগে আমি একটু বলে শেষ করি। প্রথমত এটাকে অ্যাড্রেস করতে হবে, রিকগনাইজ করতে হবে। এটা যে শ্রমজীবী মানুষের প্রতি আমাদের যে একটা দায় আছে, এইটা যতক্ষণ পর্যন্ত আমরা স্বীকার না করব, ততক্ষণ পর্যন্ত আমরা তো ভূমিকা পালন করব না। রাষ্ট্রের এই জায়গায় প্রথমে স্বীকার করতে হবে, দ্বিতীয়ত ভূমিকা পালন করতে হবে। মাশরুকুর রহমান, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আসলে যেহেতু আমরা ঈদ কেন্দ্রিক অর্থনীতি নিয়ে কথা বলছি, ঈদ আসলে বিশেষ করে ঈদুল আজহা আসলে অর্থনীতি কতগুলো যে কম্পোনেন্ট আছে, তার মধ্যে একটি থাকে গরু বেচাকেনা বা গবাদি পশুর কথা যদি বলি, বেচাকেনার একটা বিষয় থাকে। তারপর ঈদ কেন্দ্রিক যে পরিবহনের একটা অর্থনৈতিক প্রভাব থাকে। একটি প্রধান বিষয় হচ্ছে, অন্যতম প্রধান বিষয় চামড়া, গবাদি পশুর চামড়া। প্রতি বছরই যে চামড়ার দর যেটা নির্ধারণ করা হয়ে থাকে, এবং আমরা দেখছি দিন দিন সেটা কমে যাচ্ছে। তার বিভিন্ন ব্যাখ্যা থেকে দেখা যাচ্ছে যে আমাদের চামড়াগত যে পণ্য বা চামড়া শিল্প যেটা আছে, সেটার ক্ষেত্রে চামড়ার আন্তর্জাতিক মানদণ্ডে যে চামড়াগুলো আমরা এক্সপোর্টে যেতে পারতাম, সেটা বাংলাদেশ সেই লক্ষ্য থেকে অনেক দূরে আছে, যার ফলে আমাদের চামড়ার যে বাজারটা, সেটা জাতীয় পর্যায়ে কীভাবে সচল রাখা যায় সেদিক থেকেই সরকার বেশি জোর দিচ্ছে। তাহলে এই বাজারটা নিয়ে আসলে সরকারের কীরকম প্ল্যান থাকা উচিত? যদিও আমাদের চামড়া শিল্পনগরী রয়েছে, কিন্তু সেটা আদতে কতটুকু কার্যকর সেটা আপনিও ভালো করে জানেন। আমি ওদিকে আসার আগে একটু বলি, বাংলাদেশের লোক সংখ্যা কত? 18 কোটি প্লাস মাইনাস 17.5 কোটি। বাংলাদেশের 64 গুণ বড় কানাডা, লোক সংখ্যা 5 কোটির নিচে। এখন কানাডার সড়ক পরিবহন ব্যবস্থার সাথে আমাদের দেশের তুলনা হবে না। আমরা ধরেন ঢাকার শহরটা, এটা ঢাকা শহরটা তো অপরিকল্পিত শহর, এটা তো আপনার স্বীকার করতে হবে। এইখানে যে লোক সংখ্যা, এই সড়ক, এই পরিবহন এটা বহন করতে পারে না, এটা ভাবতে হবে। স্বাধীনতার সময় 7.5 কোটি মানুষ, সেই তুলনায় রাস্তাঘাট যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেই সাথে সাথে এই মানুষগুলোর যে আপনার ফান্ডামেন্টাল রাইট, আমি ট্যাক্স দিই, সেই পরিমাণ ইচ্ছা থাকলেও কেমনে করবেন আপনি? আসেন আপনি, এটা এই যে পৃথিবীর একটা বড় অনুষ্ঠান, আরে হজ পালন হচ্ছে এই পৃথিবীর মুসলমানদের জন্য একটা বড়, সৌদি আরব। এখানে এই যে এই সৌদি আরব, এই হজের সময় যে অর্থনীতি, সৌদি আরবকে আমি হজে যাইনি, আশেপাশে যে হোটেল আবাসিকগুলো সারা বছরের ব্যবসা এই একবার হয়। সৌদি আরবের লোক কিন্তু হজে যেতে পারে না, জানেন আপনি? পারবে না কি রতন ভাই, জানেন নাকি? পারবে না, ওই সময় আপনি মক্কা আসতে পারবেন না, তো তাদের সীমিত করতে হয়। ইচ্ছা করলে ওখানে আসতে পারবে না। তো তারপরও সেখানে একটা বাড়তি চাপ হয় না, হিমশিম খেতে হয় না। তো এই আমাদের এই ঈদ, কোরবানি কিংবা রোজার ঈদকে সামনে রেখে যেসব মানুষ যাতায়াত করে, এটা বাড়তি চাপ। আপনি পদ্মা সেতু হওয়ার পর আমরা দক্ষিণ অঞ্চলের লোক,
দক্ষিণাঞ্চলের যে লঞ্চগুলো, লাক্সারিয়াস লঞ্চগুলো ব্যবসা 12টা বেজে গেছে, জি। লঞ্চে জিতেছে না। কিন্তু এই ঈদ কোরবানি উপলক্ষে লঞ্চ জায়গা দিতে পারে না। এর সমাধান কি? আপনার লঞ্চগুলো, এই লঞ্চের মালিক যারা, তারা একটা বাংলাদেশের অন্যতম একটা লঞ্চের মালিক মাদারীপুর, এরা পাকিস্তান আমল থেকে ব্যবসা করে। হ্যাঁ, আমি তো লাক্সারিয়াস লঞ্চ, তো এমনি চলে না। আর এই যে খেটে খাওয়া মানুষ বলেন বা অন্য অন্য জব করে, তারা আপনার এই বছরে একবার যায়, তারা এই নারীর টানে বলেন, এখানে তো আপনি বাধা দিতে পারেন না। সেখানেও কথা উঠছিল, না গেলে হয় না। টকশো তো অনেকে বলছে, আমি শুনেছি, কিন্তু সেটা কেমনে বলবেন? তো সেই চাপটা আপনার এই পরিবহন যদি আমার ধরেন করেন 20টা গাড়ি আছে, আমাদের মাদারীপুর রুটে কয়টা গাড়ি আমি বলে দিতে পারি? চলে না। নর্মাল সময় তাদের ব্যবসা হয় না। একটা বাসে ডেইলি 300 টাকা হয়, মাত্র 200 টাকা হয় না। কিন্তু এখন তো আপনার চাপ, এখন তো চাপ কলা করিতে পারে না। রতন ভাই যেটা করেছে, যেমন একটা পরিবহন, ইগল পরিবহন ধরেন, সেখানে এই সময় লোকাল গাড়ি ইগল পরিবহন ঢুকে করে ব্যবসা করে, তারা তো এই প্রেশার নিতে পারে না। আবার একটা আছে, এই যে এখন যাওয়ার সময় বাস প্যাকড আপ, আসার সময় খালি, তো তারা কি করবে? পেট্রোলের দাম, তেলের দাম, স্টাফের দাম, এখানে একটা বিষয় আছে। আমি কি বুঝতে পারছি? এটা বাস্তবতা ভাবতে হবে। তো আর আমাদের এরকমই যে আমরা সব বাড়ি যাব। আপনার এই যে মারা একটা ট্রাকে, রডের ট্রাক, সেই ট্রাকের উপরে লোক যাবে কেন? বাসের টিকিট নাই। গতকাল যে দুর্ঘটনা ঘটল, ট্রাক এই রডের নিচে পুরো মারা গেছে। আমরা এখন 300 ফুটে যান, এই মুহূর্তে দেখবেন কয়েকটা খালি ট্রাক। আমি আসলে আমার ড্রাইভার বলে, স্যার এই খালি ট্রাকগুলোর উপরে লোক যাবে ভাড়া করে, যাবে কেমনে? ওই মার কাছে যেতে হবে। আর এই যাতায়াতও একটা পয়সা ব্যয় হয়। এই পয়সাটা দিয়া তারা প্রতি সপ্তাহে, মাসে কিংবা বছরে 3-4 বার যেতে পারে না। তো তার এই সময় যাবেই। এই যে ট্রেনের উপরে এই হুমরিকে যাবে, এই জায়গাতে মানুষকে আপনি ফিরাবেন কেমনে? আর যেটা রতন ভাই বলছে, আপনার ইন্ডিয়ায় 33 না 37 স্টেট, আপনার বহুত স্টেটের লোক, আপনার ওয়েস্ট বেঙ্গলে বলেন, জীবনে দিল্লি যায় না, রাজধানীতে যায় নাই। তাদের রাজধানী যাওয়ার দরকার নেই। আর আমাদের দেশে একটা কি শুনবেন আপনি? আমি আমার জেলায় দারোগা চাকরি করে, ফ্যামিলি ঢাকায়, এসপি চাকরি করে, ফ্যামিলি ঢাকায়, বিভিন্ন জেলার অন্যান্য অফিসার, ফ্যামিলি ঢাকায়। বৃহস্পতিবার হইলে এরা রওনা। বৃহস্পতিবার ওয়ার্কিং টাইম সম্পূর্ণ করে না, রোববার দিন আসে বিকাল, এই জন্য অ্যাটেন্ড করে, সোমবার অফিস করে, 2 দিন প্রায় তাদের বন্ধ হয়। এখানে বাধ্যতামূলক। একজন এটিও, তার সে থানায় চাকরি করে, তা একটা থানায় 5-7 জন এটিও, ফ্যামিলি ঢাকায়। এখানে বাধ্যতামূলক করা, যে স্টেশনে চাকরি, তার ফ্যামিলি স্টেশন থাকতে হবে, না তার ইনক্রিমেন্ট বাকি, অর্থাৎ বোনাস বাদ দেন আপনি। এখন আছে চামড়া শিল্প। এক সময় ছিল গ্রামে গরু চুরি কইরা গরুর মাংস ফেলে চামড়াটা নিয়ে গেছে। রতন ভাই, পাট খেতে গরু জবাই করে চামড়াটা বিক্রি করেছে, মাংস নেয় নাই। সেখানে আমরা এখানে লস করেছি। আর একটা চিংড়ি মাছ, এটা লস করেছি। চিংড়ি মাছ আপনার এই যে লোয়ার পাত ঢুকে দিছে। এটা একটা রিচ। আমি আমার গ্রামে দেখছি, যারা গ্রামে কষ্ট করে মানুষ এই নদীর খালে করে এই মাছ ধরে, বুঝছেন, চিংড়ি মাছ, সেই মাছগুলো তারা সচ্ছল। সেখানে এইটা মার্কেট আমরা হারাইছি। চামড়ার মার্কেট, পাটের মার্কেটটা আছে কোথায়? আমাদের পাটের মার্কেটটা কোথায়? এই যে আগামী কয়েকদিন পর, মানে কয়েকটা মাস পর সিজন, রিচ ছিল গরিব, আরে এই সব কৃষকরা, এই সব গৃহস্থরা পাট বিক্রি করে তারা কাঁঠাল কিনতো, আম কিনতো, রিচ। সেটা তো আমরা নষ্ট। এইটা রাষ্ট্রীয়, এটা আমাদের সরকারের পলিসি নিতে হবে। এই শিল্পগুলো আমাদের, আপনি এইটা করলে কর্মসংস্থানও আমাদের অনেক। এই যে সবাই চাকরিতে যেতে, এই জায়গাতে ফিরে গেছি। চামড়াটা রিস্ক বিজনেস ছিল। সেটা কি কারণে? আমাদের পলিসির কারণে, সরকারের পলিসির কারণে। এবং সেখানে সরকারকে দীর্ঘদিন পর একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসছে বিএনপি। আমি মনে করি, আমি প্রায়শই বলেছি, আমি তারেক সাহেবের সাথে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, যতবার আমাদের মিটিং হয়েছে অনলাইনে,
দেখেন আপনারা বিশ্বাস করবেন কি না, উনি বলছে ক্ষমতায় আসলে এটা কি করা যায়, ঢাকা শহরকে কি করা যায়। আমি বলি, কি বলে, আওয়ামী লীগ ক্ষমতায়, ওনার মাথায় ভাবনা ওই সবসময় ভাবছে কি এই জনসংখ্যাকে কন্ট্রোল করা যায় কিভাবে, ঢাকার এই যানজটকে কি করা যায়, পরিবহন সেক্টর কি। আপনি বলেন কোন সেক্টরটা আমাদের অরাজকতা নাই? এটা কি একদিন তৈরি হয়েছে? একদিন তৈরি হয়েছে? এইটা থেকে আনতে হলে আমাদের একটা জাতীয় ঐক্য দরকার। এখানে সরকারি দল, বিরোধী দল, সবাই, আমাদের সকলে একটা দায়িত্ব। আপনার দায়িত্ব আছে, আমার দায়িত্ব, এনটিভির দায়িত্ব আছে, অন্য চ্যানেলের সবারই দায়িত্ব আছে। সেখানে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া আমরা এই সমস্যা সমাধান করা যাবে না। আর আপনার যেটা এই যে ধরেন লঞ্চের, এখন লঞ্চ কমবে তো। আর আগামী দিনে এই অঞ্চলে যারা লঞ্চের ব্যবসা করে, ওই দক্ষিণ অঞ্চলে, তারা আস্তে আস্তে এই ব্যবসায় গুটিয়ে দিবে। এটা তো স্বাভাবিক, পরিবহন সব ক্ষেত্রে চলে না। যখন হবে সেটা আপনি তো দেখবেন কমবে। এই কিন্তু এই সময় চলে। এই সময় কি করবেন আপনি তাহলে? আপনি আগে, আমার মনে আছে আগে এসএসসি পরীক্ষা আমি যখন দিছি, তখন থানা হেডকোয়ার্টারের সেন্টার, আমার সময় মনে আছে 1600 জন পরীক্ষা, 4800 এই এক একজনে, আমার সাথে 3, 4, 5 বোন আমার, তারা সাথে আছে। একটা ডাবের দাম, মুরগির ডিমের দাম বেড়ে যেত পুরো পারে। এটা আলাদা চাপ না? আবার পরীক্ষা অনেকে ঢাকার সময় যাইতো, পরীক্ষা দেখার সময় এটা আড্ডা। এই জন্য চাপটা পড়তো, থাকার ব্যবস্থা তো। এখন ডিসেন্ট্রালাইজড হয়েছে, বিভিন্ন ইউনিয়নের পরীক্ষা হয়। আর এখন এসএসসি পরীক্ষা জানেও না, বা ওই যে হাঁটা যায় না রাস্তা দিয়া, এই ডিসেন্ট্রালাইজড। এখন যেটা, এই যে ঢাকার প্রতি মানুষের ঝোঁক, এটাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। কর্মসংস্থান যেটা বলছে, উপজেলায় কর্মসংস্থান, জেলায় নাই, সব ঢাকা চলে আসে। আর একটা মানসিকতা আছে, শোনেন, ঢাকায় রিক্সা চলায় যে, সে কিন্তু গ্রামে যে অনেকে বলে না আমি রিক্সা চালাই, এই পরিচয় দিতেছে না, উপজেলায় যে রিক্সা চালাবে না। আপনি গ্রামে জানতো একটা জোন বা বদলা, আপনি 2000 টাকা 1000 টাকা পাবেন না, লোক নাই। এই যে এই পাটের সিজনে পাট পানি দিয়ে ভিজিয়া, এই পাট থেকে পাটের আঁশটা বাইর করতে হয় পাট খড়ি থেকে, লোক পাবেন না। সব গার্মেন্টসে, সব ঢাকা। আপনার ঢাকার শহরে গার্মেন্টস কেন ঢাকার শহরে থাকবে, মেট্রোপলিটনে থাকবে কেন থাকবে? এখানে আপনার কত হাজার এই গার্মেন্টস কর্মী বলেন, আমি তাদেরকে শ্রদ্ধা করি। এরা 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 আমাদের কর্মসংস্থান আছে, এরা এখানে থাকবে কেন? সব চাপ ঢাকায় কেন? তাই এখান থেকে সব যায়। এটা যদি জেলায় থাকতো, বা এটা যদি একটা আলাদা সিটি হতো, এই গার্মেন্টস পল্লী হতো আলাদা, তাহলে তো এই দুটো চাপ হতো বিষয়, না। এখানে আয় বেশি হচ্ছে। আজকে কিন্তু গার্মেন্টস ছুটি দিয়ে দিয়েছে। শহরে যে না, আজকে গার্মেন্টস facilities গুলো আজকে পাচ্ছে। গার্মেন্টস কর্মীদের ছুটি হয়েছে। কত গার্মেন্টস কর্মী আজকে রওনা করছে, এটা ভাগ করেন তো, এই প্রেশার লোড কেমনে নেবেন? আবার আপনি বলবেন আমি পরিবহন কেন বাড়াবো, আমি সারা বছর তো আমার আয় হয় না। এর সমাধান কি দিবেন আপনি? এর সমাধান কি দিবেন আপনি? অরাজকতা কেন হবে না? চাপ কেমন করবেন আপনি? তো বাসে ছাদে ওঠে, এই যে ট্রাকে ওঠে। এবং আমি তো জেদ করে যাব, আপনার মনে আছে লঞ্চে ঝাঁপাইয়ে পড়ে মরে গেছে না লঞ্চ ওঠার জন্য? লঞ্চে হিসাব কত লড়তে পারবে, ফিরিতে পারে কেউ? আর কিছু অসাধু ব্যবসায়ী তো আছে, পুরান বাসটা জক্কর করে এই সময় চালায়, করবেন কিসের সময়? এটা সমাধান নাই তো। এটা সমাধান কি দিবেন আপনি? আপনি পরিবহন বাড়াই দিবেন, আমি বাস বাড়াবো? নো, আমার বাস চলবে না তো অন্য সময়। 11 মাসই চলে না প্যাসেঞ্জার। আমি এক মালিককে কত সপ্তাহে জিজ্ঞেস, কোনো লাভ হয় না। তো অরাজকতা থাকবে, সেটা একটা তো কিন্তু লিমিট থাকা এখন দরকার। আমি বলি, এই যদি control না থাকে, তার প্রশাসনিক কাজ কি? যেরকম হজের সময় এই যে ইসে পালন করে, আমরা জানেন ওখানে হজে পকেট মাইর হয়, জানেন আপনি? আপনার এই পকেট মাইর উপরে একজন সাংবাদিক আপনাদের একসময় সে ক্রাইম রিপোর্ট ছিল, সেটার উপরে গবেষণা করছে। একজন বের করছে ধানমন্ডি 5 তলা বাড়ি, বলছে এত বড় দাড়ি, বলে যে আমি 5-7 জনকে হজ করতে নিয়ে যাই। নিয়ে গিয়া আমি পকেট মারি, আমার দিক ফিরে তাকাইয়া দেখে যে না, এই লোক পকেট মারতে পারে না। হয়, সেখানে হয়। কিন্তু সৌদি আরবের মতো জায়গায় যে আইন, সেখানেও এইটা হয়। কিন্তু তারপরও তারা রিচ। কাতার ফিফা আয়োজন করছে, কত বাধা, বাহরাইন, সৌদি আরব বাধা দিছে। এই ফিফার আগের ক্রিকেটে কাতার হয়েছে। এইটা করতে গিয়ে কাতার কিন্তু অর্থনৈতিক ধস পড়ে গেছিল, পারছে। কিন্তু আমাদের ইচ্ছা থাকলে আপনি কেমনে পারবেন? কে আপনি ধরেন, আপনার পরিবার, আপনার প্রধানমন্ত্রী, আপনি কে না চায় আপনার ছেলেটা মেয়েটা ভালো না থাকুক, তাদের চাহিদা পূরণ না করতে? ইচ্ছা করলে তো আপনি পারেন না।
আমরা সেই ফিনান্সিয়াল থাকতে হবে তো। কাতার কেমনে বললো, যেমন আমি বলি কাতার কি, আমি এইটাতে আমাদের দেশে দরকার। সৌদি আরব, বাহরান বললো কাতার এটা করতে দেওয়া বাধা দিল। কাতার কোনো জিনিস তো সব জিনিস বাইরে থেকে কেনে, সব জিনিস, সে রসুনটা পেঁয়াজটা পর্যন্ত সৌদি আরব থেকে আনে, দুধ। এরা বললো আমরা আনবো না, বাহরাইন আর ইসিতে আনবো না সৌদি আরব থেকে। এরা বিমানে ভরিয়া হাজার হাজার গরু আনলো। এখন কি জানেন, উদ্ধৃত থাকে মার্কেটে গরু দুধ বিক্রি হয়, সন্ধ্যায় বিক্রি নয় ফেলাই দাও। চাষ করা আরম্ভ করছে সবজি। আমার এলাকার একজন ইঞ্জিনিয়ার, আমি তার মিশে গেছি, সে চাষ করে, সে সরকারি জায়গা নিয়ে এইসব তরিতরকারি শুরু করছে, হয়েছে, পারছে। আমাদের দ্বারা কি এগুলো সম্ভব? তবে আমি মনে করি তারেক সাহেবের মধ্যে সেই ডাইনামিক লিডারশিপ আছে, আমি দেখছি, আমার দেখা, সে পারবে। তো একা প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব না, তার সহযোগী নেতা কর্মী সকলের দায়িত্ববোধ থেকে এটা করতে হবে। আর আপনার এই পরিবহনের এইটাকে একদিনে এটা নিয়ে ভাবতে হবে, গবেষণা করতে হবে, কি কমিয়ে আনা যায়, আস্তে আস্তে কমিয়ে আনা যায়। আজকে যদি একটা পর্যায়ে আমরা নিয়ে রাখতে পারি, আগামী দিনে যা ক্ষমতা আসবে তারা আবার এটা সামনের দিকে নিয়ে যেতে পারবে। সেই আমার এই মানসিকতা থাকতে হবে। আর এই চাঁদাবাজির কথা বলেন, গরুর হাটে বলেন, এটা নিয়েও ভাবতে হবে। আর গরুর হাট আপনার দেখেন, স্থায়ী গরুর হাট কত, এই সময় কত বাইক গেলেন, কত গরুর হাট বাংলাদেশে এমনি সাধারণভাবে বলা হচ্ছে 5,000-এর মতো। 5,000, তার বাইরে তো যেগুলো আছে অস্থায়ী, অবৈধ হাট আছে। সে বলতেছে 5,000 পার্মানেন্ট গরু হাট হতে, প্রতি জায়গায় পার্মানেন্ট গরু হাট 2 দিন বসে, 2 দিন বসে। গাবতলী পার্মানেন্ট গরু হাট না, 2600-এর উপরে রেজিস্টার্ড হাট আছে, কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে 5,000-এর উপরে, 5,000-এর মতো আছে। আচ্ছা, তো কিন্তু এই সময় কি সেই 5,000-এর গরু ধরে? আপনারা জানেন এই খামারিরা বা গৃহস্থরা এই 1 বছর বসে থাকে গরু বিক্রি করার জন্য। তার আর খামারিয়া আনে যায় সেটা করে, সেটা তো চাপ পড়বে, এই সময় চাহিদা বাড়ে না? সেটা তো অবশ্যই, কারণ এটা বড় উৎসব হবে, কোরবানি হবে। বিষয়টা হচ্ছে পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজিটা কেন হবে? পরিবহনের চাপ পড়ুক সেটা ভিন্ন বিষয়, আমাদের ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে, সেটা আসবে। কিন্তু চাঁদাবাজি নিয়ন্ত্রণটা হচ্ছে প্রশাসনের কাজ, সরকারের কাজ। এইটাকে দমন করতে হবে। এইটাকে লোকাল প্রশাসন যদি এটার সাথে, বিশেষ করে পুলিশ প্রশাসন নিজেরা জড়িত না থেকে, তাদেরও এটাকে কঠোর হস্তে দমন করা উচিত। এবং আমি মনে করি এটা কঠোর হস্তে দমন হবে। জি, আমি একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছিলাম রতন ভাই আপনার কাছে। আসলে বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, সেটা দীর্ঘদিন ধরেই আবেগ, সংগ্রাম এবং আদর্শের একটা টানাপোড়েনের মধ্য দিয়েই বিকশিত হচ্ছে। রিসেন্টলি আমরা দেখছি যে রাজনৈতিক শিষ্টাচার বা রাজনৈতিক শালীনতা নিয়ে বেশ কিছু কথা হচ্ছে, রাজনৈতিক ভাষা, পারস্পরিক যে শ্রদ্ধাবোধ রেখে কথা, সে বিষয়টা আসলে খুব একটা সুখকর নয়। সুখকর এই কারণে ভবিষ্যতে যে রাজনীতিতে আসবে, যে জেনারেশনটা তৈরি হচ্ছে বা যাদের আন্দোলনের মাধ্যমে আমরা একটা নতুন সরকার বা নতুন পথ পেয়েছি, একটা ফ্যাসিজমের মাধ্যমে বের হয়ে এসেছে একটা রিজিম থেকে, কিন্তু এটা কি একটা সুখকর বার্তা দিচ্ছে? রাজনৈতিক শালীনতা বা রাজনৈতিক ভাষা যেটা, সেই বিষয়টা বর্তমান গত কিছুদিন ধরেই, আমি নাম উল্লেখ করছি না, বেশ নিউজ ফিডে আসছে, আমরাও দেখছি। এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে? রাজনীতিতে হচ্ছে রাষ্ট্র এবং সমাজ পরিচালনার নীতি, তাই না? সেই নীতিটা কেমন হবে, সর্বাধিক মানুষের সর্বোচ্চ কল্যাণটা কিভাবে নিশ্চিত করা যাবে, মানুষের টাকায় তো বাজেট হবে, মানুষের টাকায় অর্থনীতিটা সচল থাকবে, এবং সেই মানুষের টাকা মানুষের জন্য কিভাবে ব্যয় করা হবে, এগুলো নিয়ে তো বিতর্ক হবে। রাজনীতির সঙ্গে এই জন্য বিতর্কটা খুব ওতপ্রোতভাবে যুক্ত। পলিটিক্সের সঙ্গে যেমন পিপলস কথাটা যুক্ত আছে, ঠিক তেমনি আমরা এটাও দেখব যে রাজনীতি কিংবা বিতর্ক এটা বিহীন আসলে রাজনীতির চর্চা হতে পারে না। এখন এই বিতর্কের মধ্য দিয়ে কী তৈরি হবে? বিদ্বেষ না নতুন পথের সন্ধান? যদি এরকম হয়, বিতর্কের মধ্য দিয়ে বিদ্বেষ তৈরি হয়, তাহলে রুচির মানটা ক্রমাগত নামতে থাকবে। আর যদি নতুন পথের সন্ধান হয়, তাহলে জনগণের কাছেও একটা দৃষ্টান্ত তৈরি হবে যে আপনি কিভাবে কথাটা বলছেন, আপনি কোন বিষয় নিয়ে কথা বলছেন। আচ্ছা, হামে শিশু মৃত্যুর জন্য দায়ীটা কে? গালি দিয়ে কি আমি হাম ঠেকাতে পারবো? তাহলে বলতে হবে যে হামের শিশু মৃত্যুর জন্য এই কারণগুলো দায়ী ছিল, এখন যারা ক্ষমতা আছেন তাদেরকে এই মুহূর্তে এই পদক্ষেপগুলো নেওয়া দরকার, এবং আগামী বাজেটে স্বাস্থ্য খাতে এই বরাদ্দটা বাড়ানো দরকার। সেটা নিয়ে একটা বিতর্ক হোক।
বাপমা তুলে গালির গালাজ করতে হবে কেন? তার মানে যখন আমার হাতে যুক্তি নেই তখনই তো আমি গালিগালাজের সংস্কৃতির মধ্যে চলে যাব। এবং এই যে গালিগালাজের সংস্কৃতিটা আমাদের এখানে তৈরি হলো, খুব পরিকল্পিতভাবে আমরা দেখলাম যে অভ্যুত্থানের পরে মানুষের রুচির মানটা যেখানে বাড়িয়ে তোলার কথা ছিল, যে স্বৈরশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, যে অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়াই করলাম, সেখান থেকে একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাব, এই যাওয়াটা যেন না হয়, প্রথমত একটা গণতন্ত্রের পরিবর্তে মবতন্ত্র নিয়ে আসার চেষ্টা করা হলো এবং সেটাকে নানাভাবে প্যাট্রোনাইজ করা হলো। এখন তো কথায় কথায় কেউ যমুনা ঘেরাও করতে যাচ্ছে না, তার মানে তখন ওটাকে প্যাট্রোনাইজ করা হয়েছিল। 2, প্রতিপক্ষের রাজনীতির চাইতেও প্রতিপক্ষকে শারীরিকভাবে আক্রমণ করার প্রবণতা তৈরি হলো। তৃতীয়ত, প্রতিপক্ষের আর্থিক দুর্নীতি সেটা মানে দূর করার চাইতে ওই দুর্নীতির ভাগ নেওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এবং তখন এরকম পরিস্থিতিটা তৈরি হয়ে গেল যে যদি আপনি দুর্নীতি করে 15 বছর চালাতে পারেন তাহলে আমি কেন করব না। এবং কোনো কোনো ক্ষেত্রে এরকম দেখা গেল 15 বছরের দুর্নীতির প্রায় সমান সমান হয়ে গেল 15 মাসের দুর্নীতি। কেন এটা হলো? কে এটার জন্য দায়ী? এটার জন্য তাহলে সেই সময় যারা ক্ষমতায় ছিলেন তাদের তো দায় ছিল জনগণের কাছে এই আহ্বানটা বারবার পৌঁছে দেওয়া। ছোট্ট দুটো উদাহরণ দেখুন। শ্রীলঙ্কায় একটা অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরে শ্রীলঙ্কাটা ঘুরে দাঁড়ালো, দেউলিয়া জায়গা থেকে রাষ্ট্রটাকে ফিরিয়ে নিয়ে এলো। কারণ তাদের একটা বাম ঘেঁষা রাজনীতির কারণে তারা বললেন যে সর্বাধিক গুরুত্ব দিতে হবে জনগণকে, যে জনগণ অভ্যুত্থান করেছে সেই জনগণের অধিকারটা আমরা নিশ্চিত করব। এবং সংস্কৃতিটাও দেখুন রাষ্ট্রপতির প্রাসাদ দখল হলো, ওখানে গিয়ে সবাই ছবি তুললো, ওই খাটে গিয়ে গড়াগড়ি করে আসলো, কিন্তু কেউ খাটের চাদরটা নিয়ে আসে নাই। আর আমাদের এখানে হাঁস, মাছ, গাছ সব লুট করে নিয়ে আসা হলো। এবং এটা তারা বললো এটা নাকি ক্ষোভের বহিঃপ্রকাশ। আর ক্ষোভের বহিঃপ্রকাশ কি লুটপাট হতে পারে? ক্ষোভের বহিঃপ্রকাশ ক্ষুব্ধতা, যে আপনি চুরি করেছেন, ক্ষোভের বহিঃপ্রকাশ আপনার বিরুদ্ধে আমি লড়াই করলাম, কিন্তু আমি চুরি করব না। এটা তো হওয়ার কথা ছিল, সেটা কিন্তু সেদিন বরঞ্চ প্রশ্রয় দেওয়া হয়েছে। এটা গেল এক। তারপরে হলো প্রতিপক্ষের রাজনীতিটাকে রাজনীতি দিয়ে মোকাবেলা করার চেতে এমন গালিগালাজের একটা সংস্কৃতি তৈরি হলো যে রাজনৈতিক মঞ্চে এত নিকৃষ্ট মানের এত নোংরা গালিগালাজ কিন্তু এর আগে আমরা দেখি নাই। এবং গালিগালাজের কেন্দ্রবিন্দু ছিল নারী। এবং যে কারণে দেখুন আজকে যখন আমরা নারীর মর্যাদার প্রশ্নের কথা সামনে নিয়ে আসি, তখন দেখব যে সমস্ত গালিগালাজের কেন্দ্রে যেমন নারী, ঠিক তেমনি যে নারীরা হাজারে হাজারে নেমে এসেছিল গণ অভ্যুত্থানে, সেই নারীরা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে ঘরে ফিরে গেলেন। ফলে এই যে প্রবণতা, এটার যদি আমরা রাশ টানতে না পারি তাহলে আমাদের গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে উঠবে না। আর গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে না উঠলে আমাদের হয়তো বড় বড় সৌধ নির্মাণ হবে, আমাদের বড় বড় ভবন তৈরি হবে, কিন্তু রুচির মানটা যদি নিচে নেমে যায় তাহলে মানুষ দেখবে ওই সুন্দর পোশাকের নিচে একটা কুৎসিত মানুষ বসবাস করে, ওই বড় বড় ভবনে ছোট ছোট মানুষগুলো বসবাস করে। সুস্থ রাজনীতির চর্চা দরকার। আপনার কিন্তু জানতে চাচ্ছি আসলে এই ক্ষেত্রে করণীয় কি? দেশের উন্নয়ন হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে, সামাজিক উন্নয়ন হবে, রাজনৈতিক উন্নয়নের জন্য সরকারের কি করণীয় আসলে? আপনার রতন ভাই দুইটা শব্দ, এটা শিষ্টাচার, দুর্নীতি, আমি খুব সংক্ষিপ্ত বলুন। দেখেন জি, আমাদের সময় কম। জি, 2 মিনিট পাবো তো? জি, 2 মিনিট পাবেন। দুর্নীতি বিগত দিনে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। তবে এক পিস পাউরুটি 2,500 টাকা হবে, একটা বালিশ 6,000 টাকা হবে, একটা পর্দা 37 লাখ টাকা হবে, একটা হসপিটালে চারা গাছ 5 লাখ টাকা বিল হবে। এইটা এটা কি বলবেন আপনি? এটা হয় না। এক, এগুলোকে কঠিন হাসতে, এরকম কোনো দুর্নীতি কোনো দলের তাদের গঠনতন্ত্রের দুর্নীতি সমর্থন করে নাই। এরকম দুর্নীতি কোনো সরকারের আমলে হোক, এটা আমি ব্যক্তিগতভাবে চাই না। আমার তো শিষ্টাচার, আপনার রাজনৈতিক গুণগত মান নিম্নর দিকে গিয়েছে আমার দৃষ্টিতে। এটা পারিবারিক শিক্ষা, একাডেমিক শিক্ষা দরকার। আগে একজন শিক্ষক রাস্তা দিয়ে, আমার হেড স্যার কিন্তু সে জীবনে স্কুলের পাশে বাজার ছিল, আমি কোনোদিন দেখিনি সেই হেডমাস্টার স্যার কখনো যায় না, মারা গেছেন হিন্দু, কোনোদিন বাজারে যায় নাই। আর একজন শিক্ষক বের হয়েছে, ছাত্ররা রাস্তার কাছে যায় নাই। ক্লাস 9-এর ছেলে ক্লাস 10-এর সামনে দিয়ে যায় নাই।
এইটা ছেলের তো প্রশ্নই ওঠে না, আছে সেই জায়গায়। আপনারা জানেন আমি একটা কলেজে আমার এই গত শুক্রবার নিয়ে গেছিল প্রিন্সিপাল, আমার খুব কাছের, বলে 12টার পর কোনো ছাত্র থাকে না, বের হয়ে যায়, ব্যাট দিয়ে পিটিয়ে রাখতে পারি না, ক্লাস করতে চায় না, যাই গিয়া ক্লাস করতে চায় না। এটা হাউ ইট পসিবল বলেন? এটা একটা বিগত সরকারের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, ধ্বংসের দ্বার প্রান্তে। সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে। শিষ্টাচার, রাজনৈতিক শিষ্টাচারের কথা বলি, আমি প্রায় সে একটা উদাহরণ দিয়েছিলাম। বিধানবাবু ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত চিকিৎসক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এই জ্যোতি বসু, ইয়াং এনার্জেটিক একজন বিধায়ক, মুখ্যমন্ত্রী আসতে পারেন নাই, চিফ মিনিস্টার সংসদে নাই, উনি তুলোধুনা করে ফেলেছে বক্তৃতায়, তুলোধুনা করে ফেলেছে। উনি যখন আসলেন 2-4টা কথা শুনছেন, উনি বক্তৃতায় এটাকে প্রতিবাদ করলেন না। জ্যোতি বসু ওনার সামনে যে যেতেছিল, এই জ্যোতি, তোমার বাবা খুব অসুস্থ, আমি তাকে দেখে আসি, রাত্রে আবার যাব। দিস ইজ কল পলিটিক্স, দিস ইজ কল শিষ্টাচার। আপনার এই যে আপনার নাম বলেন জাভেদ পাটোয়ারি বা হাসানাত, এদের কে চিনত? তাদের রাজনৈতিক অভিজ্ঞতা কি, বয়স কি, কি ভাষায় কথা বলে, বডি ল্যাঙ্গুয়েজ কি, এটা শিষ্টাচারের মধ্যে পড়ে নাকি? এর ভদ্রতার মধ্যে পড়ে? আপনার শোনেন, আমি বলি শোনেন, আমাদের রাজনৈতিক, আমি জিয়াউর রহমানকে আমি 2বার দেখছি তার মিটিংয়ে। 79 সনে পার্লামেন্ট নির্বাচনে গিয়েছেন আমার এলাকা, আমি দেখছি, আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। আর একটা নির্বাচনের পর উনি গিয়েছিলেন। ম্যাডামের সাথে দীর্ঘদিন আমরা রাজনীতি করেছি। একেবারে একজন জিয়াউর রহমান মারা যাবার ঘরের গৃহবধূ, এই এক রাজনৈতিক অনভিজ্ঞ, এত বড় একটা দলের যখন হাল নিয়েছে, দলের মধ্যে বেইমানরা দল ছেড়ে সাথে সাথে চলে গেছে, তখনই হাল নিয়েছেন। ওনার ব্যক্তিত্ব, ওনার পার্সোনালিটি, ওনার বাচনভঙ্গি, ওনার ব্যবহার, এদেশে ইয়াং শ্রেণীর ছাত্ররা ঢল দেওয়া এই বিএনপিতে যোগদান করে ছাত্র করছি আমরা। সেখানে একটা মানুষকে সেই আপনি সমালোচনা করবেন, সমালোচনা হবে, কি বলে 2 দিন আগের দল। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। খন্দকার মাশরুকুর রহমান এবং জনাব রাজিকুজ্জামান রতন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরাও চাই একটি গঠনমূলক রাজনীতি এবং পরিপক্ক রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের এগিয়ে যাবে। সেক্ষেত্রে একটা সুন্দর বাংলাদেশ আমাদের জন্য অপেক্ষা করছে। দর্শক, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সকলের মতো আমরাও চাই নতুন এই সরকার 100 দিন, আগামীকাল অর্থাৎ 27 তারিখে 100 দিনের একটা পরিকল্পনা, তাদের যে অর্জন সে বিষয়ে তারা ব্রিফ করবেন। আমরাও চাই আগামী দিনে সেই সরকারের কার্যকলাপ যেটি গঠনমূলক হয় এবং বিরোধী দল থেকেও যেন বিরোধী দল যে গঠনমূলক সমালোচনা সরকারকে সহায়তা করতে পারে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।